Welcome back. মনে হয় আমাদের জন্য একটি মেসেজ রেখেছে, তারপর আমি আরেকটা দেখাই দিই। এখানে নোটিফিকেশনস আছে, এখানে একটা অপশন আছে যে এনেবল প্রজেক্ট সেভ রিমাইন্ডার এভরি মিনিটস 15 মিনিটস দেওয়া আছে। আপনি এটা অফ করে দিতে পারেন, অন করেও রাখতে পারেন, so that after every 15 minutes you will get a reminder that you need to save your project, progress of your project. ঠিক আছে, তো এটা যদি অফ করে দিই তাহলে নো প্রবলেম, কোনো বিষয় নেই। সো আর রিমাইন্ডারই দিবে না। আর যদি মনে হয় যে না রিমাইন্ডারটা 5 মিনিট পর পর বা 45 মিনিট পর পর ইউ ক্যান জাস্ট সেট ইট। ঠিক আছে, বাট ইউজুয়ালি আমি ডিফল্টটা রাখতে চাই 15 মিনিটস, সো দ্যাট 15 মিনিটস এ রিজনেবল টাইম। সো আচ্ছা, আরেকটা এখানে একটা বিষয় স্যার ওই যে সফটওয়্যার আপডেটের একটা বিষয় ছিল স্যার, ওই উইন্ডোতেই নোটিফিকেশন চেক ফর সফটওয়্যার আপডেটস এটা কোনো সময় দেওয়ার দরকার নেই, কারণ বিকজ যদি আমরা ভার্সন 11 ব্যবহার করি তাহলে 12 বাজারে আসছে কিনা এই ইনফরমেশনটুকু পাওয়ার জন্য, বা এই ভার্সনটা নতুন ভার্সন বাজারে আসছে, ইফ ইউ ওয়ান্ট টু আপডেট দেন ইউ গেট দিস নোটিফিকেশন, রাইট? যেহেতু আমরা 12B ব্যবহার করব, সো উই ডোন্ট নিড টু গেট এনি আপডেটস, নট ইভেন এভরি 7 days, নো প্রবলেম, নেভার, নো প্রবলেম। দিস আর দ্য ডিফল্ট অপশনস, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় না। তারপরে যদি কেউ মনে হয় যে না I want to explore these things, for example আমার নাম স্যার, যদি এই আপডেটটা রেখে দিই স্যার, পরবর্তীতে আমরা রান করালে স্যার এটা সমস্যা হবে না স্যার? আপডেট করালে স্যার লাইসেন্সটা স্যার বাতিল হয়ে যাবে না? আমাদের আপডেট করানোর প্রয়োজনই নাই। So this is only notification for, this is the notification যে বাজারে নতুন কোনো ভার্সন আসলে ইউ গেট এ নোটিফিকেশন। যখন আমরা সফটওয়্যারটা ওপেন করব তখন আমাকে বলবে যে there is a new version available, you want to update it now, so you just have to cancel it. This is what this means. হ্যাঁ, আর কারো কোনো কি প্রশ্ন আছে বা এই বিষয়ে প্লিজ? জি, আমি একটা আসলে ভিন্ন, মুস্তাফিজ ভাই আপনারা আছেন এখানে, যে কোর্স প্ল্যান ইনফোতে আপনাদের মডিউল 2 পর্যন্ত আপডেট দেখতেছি, এরপরে হয়তো বা করেন নাই। কারণ আজকে আমি ব্যক্তিগতভাবে একটা প্রয়োজনে আমি একটু দেখতে যাচ্ছিলাম যে আমার ধরেন ArcGIS এর হলো এটা কি বলে একটা ম্যাপ করতে যাচ্ছিলাম, আসলে কোন দিনতে মানে কোন ডেতে কোন টপিকসটা ছিল এটা আপনাদের কোর্স ইনফো থেকে আসলে দেখা সম্ভব, কিন্তু এরপরে আপনার হলো আর এর ক্ষেত্রে দেখলাম না মডিউল 3 আছে আপডেট করা, জাস্ট এই বিষয়টা। আর একটা আমি একটু সাজেশন বলতে পারবো, যে আমরা দিন ভিত্তিক একটু টপিকসটা যদি এখানে দিতেন, কারণ আমরা ভিডিও দেখে আমি খুঁজে বের করার চেষ্টা করছি যে আমি যেটা চাচ্ছি এটা আসলে কোন সে সময়টা আছে। যদি দিন ভিত্তিক ওই টপিকসটা যদি উল্লেখ করা থাকতো তাহলে একটু ইজি হতো, যে আমি আসলে কোন দিনের ভিডিওটা দেখলে আমি যেটা জানতে চাচ্ছি আমি ওটা খুঁজে পাবো। ধন্যবাদ। এক্সটেন্সিভ সাজেশন, এবং আমার কাছে মনে হয় অনেক ক্যান গিভ সাম ফার্দার ইনপুট। জি, আসসালামু আলাইকুম তারিকুল ইসলাম ভাই। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ডে ওয়াইজ আসলে হচ্ছে আমাদের যে শিডিউলটা, সেই শিডিউলটা আমরা আসলে দিতে পারিনি। তো আমি সেটা প্রিপেয়ার করছি, একটা ডক ফাইল আমি গুগল ড্রাইভে শেয়ার করছি বা আপনাদেরকে ইমেল করে দিচ্ছি। তো প্রথমত আসলে হচ্ছে আমাদের 4টা মডিউল। প্রথম মডিউলটা ছিল মিক্স মেথড রিসার্চের প্রথম দিন, পরের দিন। সেকেন্ড মডিউলটা ছিল ArcGIS এর, থার্ড মডিউল আর, এবং ফোর্থ মডিউল এখন চলছে এনভিভো। সো গুগল ড্রাইভে যেভাবে আছে সেটা হচ্ছে মডিউল বেসিসে, মডিউলের মধ্যে ডে, যতগুলো ডে এবং তার পাশে তারিখ, টাইম স্ট্যাম্প দেওয়া আছে, ডেট স্ট্যাম্প দেওয়া আছে কোন দিনে, কিন্তু এখানে ওটা উল্লেখ নেই যে আসলে ওই দিনে ওই মডিউলের কোন অংশটুকু আসলে আমরা, জি, তো সেগুলো আমি একটা হচ্ছে একটা ডক ফাইল করে আমি আপনার সাথে বা আপনাদের সবার সাথে শেয়ার করছি। ইন দ্য মিনহোয়াইল আপনি জিআইএস এর জন্য মডিউল 2 একটু দেখবেন। মডিউল 2, জি ধন্যবাদ। আপনি মানে ওই জাস্ট সামারি একটা টপিকসটা যদি দেন তাহলে ওটাই আমি চেষ্টা করব, যেহেতু ভিডিওগুলো শেয়ার করতেছেন আমি ধরেন এটা আসলে খুঁজে পেতে মানে সুবিধা হবে আর। ঠিক আছে, ধন্যবাদ। আমি ইনকনভিনিয়েন্সের জন্য ক্ষমা চাচ্ছি, আর হচ্ছে উইল ডু দ্যাট ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।
থ্যাংকস ফর সাজেশন। এবং আমার কাছে মনে হয় যে আমরা এই বিষয়গুলো আর একটু সিরিয়াসলি চিন্তা করছি যে আমাদের ট্রেনিংটা 30 তারিখে শেষ হয়ে যাবে, হোপফুলি নেক্সট উইক নেক্সট স্যাটারডেতে। তো এরপরেও আমাদের কোর্স প্ল্যান ডট ইনফোতে এখানে আরো 6 মাসের আপনাদের অ্যাক্সেস থাকবে ফর শিওর। এবং তখন আপনারা দেখতে পারবেন যে আসলে ডে ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ, যে টপিক ওয়াইজ, কারণ এই জিনিসগুলো আমরা এখনো সর্ট আউট করে আমাদেরও প্রিপারেশন আছে যে টপিক এবং ডে ওয়াইজ এগুলোকে শর্ট আউট করে ওখানে আপলোড করে দেওয়া, যাতে আপনাদের জন্য কনভিনিয়েন্ট হয় যে এই টপিকটা আমি খুঁজতে চাচ্ছি কোন দিনে কোন লেকচারে আছে। ঠিক আছে, রাইট নাও এটা আমাদের জন্য একটু ইনকনভিনিয়েন্ট হয়ে গেছে, তার কারণ যে আমরা টোটাল মডিউলটা শেষ না করে এই জিনিসগুলো, এই ম্যাটেরিয়ালসগুলো আপনাদের হাতে দিতে পারছি না। সো ওয়ান্স উই উইল ফিনিশ দিস মডিউল, 4 module, then we will upload it এবং we'll give you access in that particular interest, যে day wise, topic wise কোন মডিউলে কি ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা আরেকটু যদি, যেহেতু এখানে আসছি অপশনস এর ভিতরে, আমরা একটু ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে আরো কিছু অপশন আছে। যদি আপনারা যদি এক্সপ্লোর করতে চান, ইউ ক্যান ডু দ্যাট, বাট দ্যাট ইজ নট এন্টায়ারলি ম্যান্ডেটরি। আমার সাজেশন হচ্ছে যে লিভ দিস থিংস পার্ট ফর লেটার ইউজ, যে আমরা যদি কোনো সময় কোনো ধরনের অফ টাইম পাই বা দেখা গেলো ফ্রি টাইম আছে, দেন উই ক্যান এক্সপ্লোর ইট, বাট রাইট নাও আমাদের খুব বেশি এখানে দেখার কিছু নাই অ্যাপ্লিকেশনের অপশনস। ঠিক আছে, তো যেটা একটু আগে আমি বলছিলাম যে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে তৌফিক ভাই যেটা জিজ্ঞেস করছিল যে আমরা যদি এই করতে চাই, দেখা গেল যে কোড আগে কিছু ডিক্লেয়ার করে রেখেছি, ইউনিভার্সিটি এডুকেশন, প্রাইভেট ইউনিভার্সিটি কি করবে, সো আমরা ডিলিট করে দিই। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি আছে কি, পাবলিক ইউনিভার্সিটি আছে কি, সো এই জিনিসগুলোকে আমাদের পড়ার জন্য দেখতে হবে। আমরা একটু ডকুমেন্টটা ওপেন করব, এডুকেশন পলিসি ডকুমেন্টটা ওপেন করার পরে আমরা এখান থেকে লাইন বাই লাইন পড়া শুরু করব। পড়ার কোনো বিকল্প নয়। ফার্স্ট থিং, আমরা পড়ার বিষয়টাকে একটু শর্টকাট করে নিয়ে আসছি, বিকজ আমরা দেখতে পেয়েছি যে এখানে এডুকেশন, ন্যাশনাল, টিচার্স, স্টুডেন্ট, প্রাইমারি, ডিফারেন্ট থিংস আছে। এখন অনেকে যদি জিজ্ঞেস করে যে আমি ইউনিভার্সিটি আছে কি, সেটা আপনি কিভাবে খুঁজবেন? That is also possible. You need to go to the explore option again and text search query. আমরা text search queryটা দেখব। text search queryতে যে দেখব যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি সিলেক্ট আইটেমস, কোন আইটেমস এর ভিতরে আমরা দেখতে চাই? সব আইটেমস না, আমরা শুধু দেখতে চাই যে ন্যাশনাল এডুকেশন পলিসি আর এডুকেশন পলিসি 2010 নামে যে ফাইলটি আছে, সেই ফাইলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইউনিভার্সিটি, রান কোয়েরি। আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটি যে শব্দটি আছে সেখানে 54 বার ইউনিভার্সিটি শব্দটি আছে রেফারেন্সে। ঠিক আছে, কভারেজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটি শব্দটি কভারেজ কিরকম আছে। আমরা যদি এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেনও যেতে পারি, ওপেন পিডিএফ, অথবা ডাবল ক্লিক করে ওপেন দিতে পারি। হ্যাভ ফান। তো কোনো কিছু করলে কোনো কিছু নষ্ট হবে না, সেই জন্য যা মন চায় তাই করতে পারবো। রাইট বাটন ক্লিক করতে পারবো, ডাবল ক্লিক করতে পারবো, জাস্ট প্লে। আমি যে জন্য বলছি যে সফটওয়্যার লার্নিংটা খুব ফান হিসেবে দেখতে হবে, এবং এটাকে কোনো ডিফিকাল্ট প্রসেস না, যা মন চায় করতে পারবো। সো এডুকেশন পলিসির ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোথায় কোথায় ইউনিভার্সিটি শব্দটা আছে। সো এখানে লেখা আছে যে অমুক 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 তারা কোথায় ছিল, ঢাকা ইউনিভার্সিটির একটা কমিটি হয়েছিল, এবং সেই কমিটিতে কে কে ছিল সেই তাদের নাম আছে, রাইট? এখানে উইন্ডোটা একটু চলে গেছে। যেখানে যেখানে ইউনিভার্সিটি শব্দটি আছে আমরা সেই শব্দটি দেখতে পারবো, এবং 54টা জায়গায় আছে। সো এখন যদি মনে হয় ইউনিভার্সিটি এডুকেশন রান করে দিলাম, আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটি এডুকেশন 702টা জায়গা আছে, এবং এটাকে যদি দেখতে চাই ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এডুকেশন এবং ইউনিভার্সিটি দুটো আলাদা আলাদা শব্দ হিসেবে কাউন্ট করছে। সো
ইউনিভার্সিটিও আছে, এডুকেশনও আছে। সো আমরা এর আগে যখন এডুকেশনটাকে হিসাব করেছিলাম আমরা দেখেছিলাম যে 648 বা 84 বা এরকম কোন একটা নাম্বার ছিল। এর সাথে যোগ হয়েছে ইউনিভার্সিটির যে 54 নাম্বার, 54টা ইউনিভার্সিটি কোথাও ছিল সেই সংখ্যাটা। সো অলটুগেদার 702টা। এখানে আমরা যদি আরো একটু স্প্রেড টু কোডিং রেফারেন্স দিই, রান করে দিই, আমরা দেখতে পারবো যে এখানে যখন ওপেন করবো কোথায় কোথায় আছে সেটা আমরা দেখতে পারবো। তো এইভাবেও আমরা কোথায় কোথায় এখানে যেখানে যেখানে আছে আমরা দেখতে পারবো যে কোথায় আপনি দেখেন যে এখানে যেখানে যেখানে এডুকেশন আছে সব জায়গাটা ডকুমেন্টসে দেখা দিচ্ছে। এই স্যার এটা কি একাধিক ফাইলের ক্ষেত্রেও স্যার একইভাবে করা সম্ভব, মানে দুইটা ফাইলের ক্ষেত্রে একই সাথে সার্চ করব? কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আমাদের যেতে হবে যে সিলেক্টেড আইটেমস এর ভিতরে এডুকেশন এবং এনভায়রনমেন্টাল ফর এক্সাম্পল আমরা দুইটা ফাইল নিলাম। দুটো ফাইল নেওয়ার পরে আমরা যদি দেখতে চাই যে এনভায়রনমেন্টাল এডুকেশন। তৌফিক ভাই কিছু একটা বলছিলেন? হ্যাঁ, আজ কোনটা শেষ করে তারপর। আচ্ছা, এনভায়রনমেন্টাল এডুকেশন শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে এনভায়রনমেন্টাল পলিসিতে তিনটা আছে। এনভায়রনমেন্টাল, আমি আবারও বলছি আমরা যখন কোনো পিডিএফ সার্চ করব অবশ্যই সেটার জন্য এডিটেবল ফরম্যাটে থাকে, অর্থাৎ টেক্সটটাকে যাতে ধরতে পারি, মাউস দিয়ে টেক্সটটাকে কপি করতে পারি। অনেক সময় থাকে যে অনেক পিডিএফ আছে যেগুলো ইমেজ আকারে থাকে। তো এই ইমেজ আকারের পিডিএফ ফাইলটাকে আপনাদেরকে টেক্সট ফরম্যাটে নিতে হবে। ওসিআর করতে পারেন অথবা পিডিএ বা যারা অ্যাডোব রাইটার ব্যবহার করে তাদের জন্য আপনারা একটু অনলাইনে সার্চ করে নেবেন যে হাউ টু মেক পিডিএফ নন রিডেবল ফরম্যাট টু রিডেবল ফরম্যাট। রিডেবল ফরম্যাট মানে টেক্সচুয়াল ফরম্যাট। সার্চ দিলে আপনারা পাবেন এবং অনেক ধরনের হেল্পফুল ম্যাটেরিয়ালস আছে, সেগুলো অ্যাপ্লাই করলেই আপনারা রাইটার ব্যবহার করতে হবে এবং সেখান থেকে আপনার পিডিএফ এ থেকে পিডিএফ এ এইতে কনভার্ট করতে হবে। কনভার্ট করলেই আপনারা দেখবেন যে ইউ ক্যান সিলেক্ট দ্য টেক্সট। সো অবশ্যই টেক্সচুয়াল সিলেকশন ফরম্যাটে আপনাদেরকে সেই টেক্সটটাকে ব্যবহার, সেই ফাইলটাকে ব্যবহার করতে হবে। আমরা যদি এনভায়রনমেন্টটা দেখি, স্যার এই ক্ষেত্রে আপনি যখন সার্চ দিলেন এডুকেশন জি এবং এনভায়রনমেন্ট, সেক্ষেত্রে একটা একটা করে ওয়ার্ডই সার্চ দিছি। যদি আমি দুইটা ওয়ার্ড একসাথে সার্চ দিতে চাই, সাপোজ সেটা সম্ভব। সেটার জন্য আমাদের বিভিন্ন ধরনের শব্দ আছে, আমরা বলি সেগুলোকে আমরা যখন আরে করছি তখন আমরা বিভিন্ন লজিক্যাল অপারেটরের কথা শুনছি। লজিক্যাল অপারেটর হচ্ছে যে এন্ড, অর, নট, এগুলো মনে আছে কিনা জানি না। সো এন্ড দিয়ে আসলে আমরা একটা জিনিসের উইডথ বাড়াতে পারি, যে ইউনিভার্সিটি সার্চ করো ইউনিভার্সিটি এবং ডেভেলপমেন্ট কোথায় কোথায় আছে, আবার সার্চ করো ইউনিভার্সিটি আছে কিন্তু নট ডেভেলপমেন্ট, এরকম। সো আমরা সেটা দেখাচ্ছি, কিন্তু আমরা একটু দেখে নিই যে ডকুমেন্টসটা একটু আগে আমরা দেখাচ্ছিলাম যে এনভায়রনমেন্টের সাথে এই ডকুমেন্টসটাতে কোনো কিছু এনভায়রনমেন্টাল স্যানিটেশন লেখা আছে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না কেন এনভায়রনমেন্টাল স্যানিটেশন। স্যার আমার এখানে হোপফুলি দ্যাট ইজ এ পিডিএফ। যাই হোক, মানে আমি তিনটা ডকুমেন্ট একসাথে সার্চ দিয়েছি, এইভাবেই এটা কাজ করছে। হ্যাঁ, কিন্তু আমার এখানে এনভায়রনমেন্টাল স্যানিটেশনটা আছে, সো এই জন্য আমি বলছিলাম যে আপনাদেরকে ইমেজ আকারে কোনো ডকুমেন্টস নিলে হবে না। এটা একটু দেখি এখানে কি কি আছে। রান কোয়েরিজ, এডুকেশন, ক্লাইমেট, আরবান, দ্যাট ইজ নিউ। সো ক্লাইমেট এবং আরবান আমরা যদি সার্চ করি, ক্লাইমেট, এডুকেশন, কমা কমা দিয়েও রাখতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি কি আছে। আর যে কথাটা আমি বলছিলাম যে স্পেশালের ভিতরে যে এখানে দেখেন আমাদের অনেক ধরনের লজিক্যাল অপারেটর কথা বলা আছে। আমি এগুলো খুব বেশি ভালো জানি না, কারণ আমি পার্সোনালি ওই ওয়াইল্ড কার্ড, এনি ওয়ান ক্যারেক্টার,
এনি ক্যারেক্টার্স, এগুলো আমি খুব বেশি ব্যবহার করিনি। আমি অ্যান্ড, অর এবং নট এই তিনটা ব্যবহার করেছি পার্সোনালি। রিকোয়ার্ড, প্রহিবিটেড, ফাজি অ্যান্ড নেয়ার। এই জিনিসগুলো সম্পর্কে খুব বেশি আমার ধারণা নাই, বাট দেয়ার আর সাম হেল্পফুল hints in the internet you can use or you can explore if these things are required or maybe necessary for your research or assignments or report. But more than enough to use or apply these three logical operator and or not. Then you can also extend or broaden or maybe shorten your text search query. ঠিক আছে, এই জায়গায়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, ইন্টারভিউ 1, 2, 3 কিভাবে ক্লাইমেট, এডুকেশন এবং আরবান এই শব্দটিতে আসছে। আমরা ইন্টারভিউ 1 এ দেখতে পাচ্ছি যে আরবান শব্দটি আসছে। যে শব্দটি যেখানে আছে আমরা এখান থেকে হাইলাইট করে কিন্তু দেখে নিতে পারছি যে কোথায় আছে। সো এডুকেশন আছে, এডুকেশন আছে। সো ডিফারেন্ট শব্দ করা সম্ভব। আমার মনে হয় যে এতটুকু আমাদের প্রশ্নের ভিতরে ছিল। সো আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস। আর কারো কোনো প্রশ্ন আছে বা কোড প্রসেসটাকে একটু দেখাতে চাই? আমার একটা ছিল, এই Please. যে আমরা ওয়ার্ডে যেরকম ভাবে যখন সার্চ করি তখন আসলে আমরা অ্যারো কি ইউজ করে সরাসরি পরের স্টেপটাতে আমি পরের সার্চে যেতে পারি। এখানে তো আসলে আমাকে পুরোটা ডকুমেন্ট দেখে দেখতে হচ্ছে যে আসলে এনভায়রনমেন্ট কোথায় কোথায় আছে। Right. এখানে যে এনভায়রনমেন্ট আছে শুধু শুধু সেই সেকশনটা কি দেখার ওয়ে আছে কিনা, তাহলে আমার সময়টা হয়তো বাঁচবে। সেটা দেখার অপশন আছে। আমি যেটা বলছি যে যেখানে ন্যারো কনটেক্সট, ব্রডার কনটেক্সট, কোডিং রেফারেন্স রান কোয়েরি দিয়ে যখন এখানে ক্লিক করব, আচ্ছা আমি সেই প্রশ্নটা আমার মনে হয় যে আমি আরেকটু যখন এই এক্সপ্লোর অপশনে যাব আরেকবার আমরা রিভিউ করব, বাট দ্যাট ইজ পসিবল অ্যান্ড ডুয়েবল। হ্যাঁ, আমরা সফটওয়্যার মূলত ব্যবহার করছি তো টাইম সেভ করার জন্য। হ্যাঁ, তো সেই জায়গাগুলো আমরা আরেকটু দেখবো যখন এক্সপ্লোর অপশনের ভিতরে এই কোডিং ম্যাট্রিক্স আছে, টেক্সট সার্চ কোয়েরিজ, আরেকটু ইলাস্ট্রেটিভ আলোচনা করব, কম্পারিজন কোডিং। এই জিনিসগুলো আমরা হয়তো নেক্সট উইকে ফার্স্ট ডেতে অর্থাৎ নেক্সট ফ্রাইডেতে আমরা আমাদের যে কন্টেন্ট আছে সেখানে ডিজাইন করা আছে। ঠিক আছে, তো সেই জায়গাগুলো আমরা মূলত আজকে দেখানোর চেষ্টা করছি যে এই বিষয়গুলো আমি যে কথা বলছিলাম ইউনিভার্সিটি এডুকেশন, এটাকে আমি কোড করব কি করব না সেটা আমি খুঁজে বের করব কোথা থেকে, কিভাবে। তো এখানে ইনিশিয়ালি আমরা দেখতে পাচ্ছি যে সেই জিনিসগুলো আছে কিনা। সুব্রত প্লিজ। স্যার নেক্সট ফ্রাইডেতে স্যার আমাদের মানে নেক্সট ইয়েতে ছুটি থাকবে, তো স্যার আমরা অনেকে জার্নিতে থাকবো স্যার সম্ভবত। তো যদি স্যার আচ্ছা। কনসিডার করা যায় টাইমটা। আচ্ছা, হিমেল কি কিছু বলতে চান? স্যার স্যার যখন স্যার আমি কোডিং এর জন্য ইনিশিয়াল স্টেজে 3টা ফাইল নিয়ে সাপোজ শুরু করলাম, 3টা ফাইলে প্রথম ফাইলে সাপোজ স্যার আমার 4000 ওয়ার্ড আছে, পরেরটায় 5000 ওয়ার্ড, পরেরটায় 6000 ওয়ার্ড, মানে স্যার টোটাল 15000 ওয়ার্ডের উপরে আমি বিভিন্ন ফাইল থেকে এডুকেশন রিলেটেড বা বিভিন্ন কোডিং করতেছি। এখন স্যার সাপোজ স্যার এডুকেশন ওয়ার্ডের স্যার ওয়েটেড পার্সেন্টেজ দেখাচ্ছে সাপোজ 4%। স্যার এখন স্যার এই 4% মানে কি স্যার আমি বুঝবো যে এই 16000 ওয়ার্ডের 4% বা 4×4=15=60, মানে 600 ওয়ার্ডের উপরে এটা কাভারেজ পাইছে। আর স্যার না। কাভারেজ আর ওয়েটেড পার্সেন্টেজের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি স্যার দুইটা সেম? প্রিসাইজলি আমার খুব বেশি ধারণা নাই, কারণ এই জিনিসগুলো হয়তো আমি একটু আমাকে আরেকটু এক্সপ্লোর করতে হবে। কিন্তু বেসিক্যালি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাভারেজ মানে হচ্ছে যে এখানে আমরা যখন কাভারেজ দেখতে পাচ্ছি যে দেখা গেল যে এখানে এডুকেশন, ক্লাইমেট অ্যান্ড আরবান, এই পার্টিকুলার এই ডকুমেন্টসটাতে 40 বার আছে এবং এই 40 বারের ভিতরে ক্লাইমেট, এডুকেশন এবং আরবান এই 3টা শব্দের কাভারেজ কত। অর্থাৎ এখানে যদি যে এক্সাম্পলটা আসছিল যে 5000 ওয়ার্ড থাকে, তার ভিতরে 5000 ওয়ার্ডের ভিতরে 40টা ওয়ার্ড কাভারেজ
কত পার্সেন্টেজ, ঠিক আছে। আর ওয়েটেড পার্সেন্টেজের বিষয়টা আসছে এই কারণে যে আমরা ওখানে দেখতে পাচ্ছি যে 1000 ওয়ার্ড, আমরা যখন ওয়ার্ড ফ্রিকোয়েন্সিটা সার্চ করেছি 1000 ওয়ার্ড, রাইট? কিন্তু 1000 ওয়ার্ড তো আসলে আলটিমেটলি আমার ডকুমেন্টসে তো এর থেকে আরো বেশি ওয়ার্ড থাকতে পারে। আমি তো এখানে হয়তো 4000 ওয়ার্ডও দিতে পারতাম, বোঝা গেছে? তো 4000 ওয়ার্ডের ভিতরে যে ওয়ার্ড গুলো আমি পেয়েছি তার উপরে ওয়েটেজ দিয়ে আমি একটা পার্সেন্টেজ করছি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এখানে এক্সাক্ট কত শব্দের ভিতরে আমি আমার বোঝা গেছে? কারণ আমরা যখন ওয়ার্ড ফ্রিকোয়েন্সি দিচ্ছি ওয়ার্ডস কে আমরা লিমিট করে দিচ্ছি তার ওয়ার্ড, কিন্তু 10টা ওয়ার্ড তো শুধুমাত্র ওই ডকুমেন্টস এ নাই। That is why the weightage coverage consideration comes in the word frequency count rather than textual search query. এই জিনিসগুলোকে নিয়ে আমরা আরো ইলাস্ট্রেটিভলি কথা বলবো ইন দ্য নেক্সট উইকে ফ্রাইডে। তার যে বিষয়টা আসছে যে ফ্রাইডেতে অনেকে হয়তো ট্রাভেল করবে, আমরা আমাদের বাসা ফরচুনেটলি খুলনা, উই ডোন্ট হ্যাভ টু ট্রাভেল। সো আমি জানি আমার না, বাসা খুলনায় স্যার, আমার বাসা খুলনায়, কিন্তু আমি হচ্ছে কক্সবাজারে। সো আমি জানি না যে অনেকের কোনো এই ব্যাপারে কোনো অবজারভেশন আছে কিনা, বাট ইউ ক্যান ডিসাইড। আমার মনে হয় যে আমাদের রেগুলার স্কেডিউল যেহেতু 29 এবং 30 আমাদের ভিডিওটা থাকবে। আমরা হয়তো যদি জার্নিতে থাকি, জাস্ট আমি সবাইকে রিকোয়েস্ট করবো, সবারই লিমিটেশনস আছে, আমাদের রেকর্ড করা থাকবে। আপনারা যে কোনো একটা কনভিনিয়েন্ট টাইমে রেকর্ডটা একটু দেখে নিলেই আপনারা পারবেন আমার বিশ্বাস, বিকজ উই আর অল স্মার্ট লার্নার। আর এর আগের দিন তালহা মনে হয় বলছিল যে যদি কিছু ইউটিউবের ভিডিও দেয়া যায় বা ম্যাটেরিয়ালস দেয়া যায়, উইল ট্রাই টু শেয়ার উইথ ইউ। যে ইউডেমির একটা পার্টিকুলার পেইড কোর্স আছে, আর লিন্ডা, এখন তো আগে লিন্ডা ছিল, এখন হচ্ছে যে লিঙ্কডইন লার্নিং আছে, তাদের একটা ভিডিও টিউটোরিয়াল আছে। সেই ভিডিও টিউটোরিয়ালটি আমি আপনাদের সাথে শেয়ার করে রাখবো, সো দ্যাট ইউ ক্যান লার্ন স্টেপ বাই স্টেপ। তো ভিডিও টিউটোরিয়াল গুলো দেখতে আপনাদের অনেক সময় লাগবে, যে প্রসেস গুলো আমি আপনাদেরকে শর্টকাট যদি দেখাচ্ছি, দ্যাট ইজ কামিং ফ্রম মাই ওভার দ্য পাস্ট 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স ব্যবহার করা। তো এই জন্য আমি একটু ইনফরমালি সবকিছু প্রসেস গুলো আপনারা যখন দেখবেন যে ইয়েস উই অল নো দিস থিংস, বাট নট স্টেপ বাই স্টেপ। তার কারণে স্টেপ বাই স্টেপে আপনাদের এই কাজগুলো শিখতে গেলে আপনাদের অনেক সময় লাগবে। তো আমরা এই জন্য কম্প্রেস করে যে কোর্সটা ডিজাইন করেছি, সেটা আপনারা যাতে অ্যাক্সেসিবল ফরম্যাটে নিয়ে সেগুলো যাতে আমরা বুঝতে পারি, দ্যাট ইজ ওয়ান অফ আওয়ার কি ক্রাইটেরিয়া। যে আমি ফর দ্য সেক অফ ট্রেনিং করে গেলাম, বাট আই ডিডন্ট লার্ন এনিথিং, অর আই ডিডন্ট লার্ন হাউ টু অ্যাপ্লাই দোজ থিংস। সো অ্যাপ্লিকেশন জিনিসটা আমরা একটু দেখাতে যাচ্ছি একদম কুইকলি অর ইনিশিয়াল ফেজ থেকে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অ্যাসপেক্টস, ঠিক আছে? তো এই জন্য আমি বলবো যে আমাদের রেগুলার স্কেডিউলই থাকবে, কিন্তু যদি জার্নিতে থাকে আমাদের সেটা আমরা কনসিডার করবো ফর ইউর ইনকনভিনিয়েন্স। যে বাট উই এক্সপেক্ট যে সবাই যদি একটু থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো। বাট আমাদেরও লিমিটেশনস আছে, যেরকম একটা টাইমে আমরা উই আর এক্সপেক্টিং আওয়ার পার্টিসিপেন্টস টু জয়েন দ্য সেশন, বিকজ সবারই বাসায় ফেরার একটা ঈদের একটা ইয়ে আছে। তো এনিওয়ে, আমরা যেখানে ছিলাম আমরা একটু দেখতে চাচ্ছি যে, আবারও বলছি যে আমরা মূলত এই শব্দগুলো কোথায় আছে সেই শব্দগুলো দেখার কারণ হচ্ছে যে একটা কনটেক্সচুয়াল মিনিং বোঝা বা খোঁজা। এই ডকুমেন্টস গুলো যদি আমরা পড়তে চাইতাম তাহলে আমাদের জন্য লাইন বাই লাইন পড়াটা ডিফিকাল্ট হতো। সেই জন্য আমরা পার্টিকুলার এই ওয়ার্ড গুলোকে সার্চ করে দেখছি যে আসলে এই ওয়ার্ড গুলো কিভাবে ওই ডকুমেন্টসে অ্যাপিয়ার হয়েছে, সেই জিনিসগুলো আমরা খুঁজে দেখতে চাচ্ছি। দ্যাট ইজ ওয়ান অফ দ্য কি ক্রাইটেরিয়া অফ টেক্সট সার্চ কোয়েরিজ, ঠিক আছে? এখন আমরা একটু কোর্সের ভিতরে যাব। কোর্সের ভিতরে গেলাম, নোটসের ভিতরে আমরা একটা নতুন করে একটা নোট তৈরি করি, যে এডুকেশনাল আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? এডুকেশনাল আন্ডারস্ট্যান্ডিং, এখানে দেখতে পাচ্ছি যে ফাইল 0 রেফারেন্স 0, অর্থাৎ দিস ইজ আ নিউ কোড। কোনো ফাইলের সাথে কোনো রেফারেন্স হয় নাই,
কোনো কিছু আমরা কোড করি নাই, ঠিক আছে? এখন যে ফাইলটা আমরা কোড করতে চাই, আমরা একটু লাইন বাই লাইন পড়া শুরু করলাম। লাইন বাই লাইন পড়া শুরু করার পরে দেখে মনে হলো যে হাইপোথেটিক্যালি আমি একটা এক্সাম্পল দিই শুধু যাওয়ার পরে, যে ইয়েস দ্যাট কুড বি লিঙ্কড উইথ দ্য এডুকেশনাল আন্ডারস্ট্যান্ডিং। এটা আপনাদের কাছে মনে হতে পারে। তো এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে যে অংশটুকু আমি সিলেক্ট করলাম করে কোড, এখানে কোড অপশনটি আছে, তো আসবে। আমরা দেখতে পাচ্ছি যে নোটস এর ভিতরে আমরা অলরেডি ক্রিয়েটেড যে কিছু নোট তৈরি করেছি সেই নোটগুলো অলরেডি চলে আসছে। এখন আপনার কাছে মনে হলো যে না, আমি তো ইনিশিয়ালি একটা এডুকেশনাল আন্ডারস্ট্যান্ডিং লিখে রেখেছিলাম, বাট দিস ইজ টকিং অ্যাবাউট দ্য এইমস এন্ড অবজেক্টিভস অফ দ্য এডুকেশন পলিসি। সো ক্যান উই ক্রিয়েট অ্যানাদার নিউ নোট? Yes, that is possible. Just select from the new note and aims and objectives. সিলেক্ট করলাম। এখন এইমস এন্ড অবজেক্টিভস এর ভিতরে আমরা এটাকে পেয়ে গিয়েছি। আমরা এখন নোটস এর ভিতরে একটু ক্লিক করি, দেখতে পাচ্ছি যে এখানে এইমস এন্ড অবজেক্টিভস এর ভিতরে ফাইলস 1 রেফারেন্স 1, অর্থাৎ আমি এইমস এন্ড অবজেক্টিভস একটা ফাইল থেকে একবার কোড করেছি। কোড করা বলছি মানে হচ্ছে একটা লেভেল দেওয়া। বারবার করে আমি বলছি কোড ইজ নাথিং ডিফারেন্ট অর ডিফিকাল্ট, সো ইউ আর জাস্ট লেভেলিং। যে জিনিসটাকে আমি পড়ছি এবং আপনার কাছে পড়ার পরে মনে হচ্ছে দিস ইজ অল অ্যাবাউট দিস থিংস, সো দ্যাট ইজ কল্ড কোডিং। আমরা আরেকটু পড়লাম, পড়ার পরে আমাদের যদি মনে হয় যে না শুধুমাত্র এটুকু না, এখান থেকেও এতটুকু তারা বলছে যে দিস ইজ এইম এন্ড অবজেক্টিভস, এটাকে আমরা আবার সিলেক্ট করে কোড করার পরে এইমস এন্ড অবজেক্টিভস এর ভিতরে যখন ড্র্যাগ এন্ড ড্রপ করব, তখন আমরা দেখতে পাচ্ছি যে ফাইলস 1 রেফারেন্স 2। দ্যাট মিন্স আপনি একই সিঙ্গেল ফাইলস ব্যবহার করেছেন, বাট ইউ ইউজ 2 রেফারেন্সেস, মানে দুইবার আপনি লেভেল দিয়েছেন। এরপর যদি আরো একবার দিই, ফর এক্সাম্পল কোড এইমস এন্ড অবজেক্টিভস দিলাম, আমি দেখতে পাচ্ছি 3 বার। So now you know the meaning of files and references, because you are using one single document in order to find or placing the aims and objectives of the education policies, and reference মানে হচ্ছে যে 3 বার aims and objectives এই কথাটা বা এই they are containing the aims and objectives like this, so you just কোড ইন রিসেন্ট নোটস, এটার উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন। সো এইমস এন্ড অবজেক্টিভস বারবার আপনাকে যেতে হবে না, বারবার আপনাকে এখান থেকে কোডের ভিতরে যেতে হবে না। সো এখানেও যদি আমি কোড ইন রিসেন্ট নোটস দেওয়ার পরে আমি এখান থেকেও সিলেক্ট করতে পারবো। সো এখান থেকে দেখতে পাচ্ছি যে সিঙ্গেল ফাইলস। এখন আমি আরেকটা ফাইলস নিব, সেটা হচ্ছে যে ম্যাটেরিয়ালস ইনফো অফ রেলওয়ে ইসলাম ফর এক্সাম্পল। আপনার কাছে এখানেও এই ডকুমেন্টসটা পড়ার পরে মনে হয়েছে যে হ্যাঁ, এই ডকুমেন্টসটা আমি দেখতে পাচ্ছি যে দিস ইজ অ্যানাদার ডকুমেন্টস, ফর এক্সাম্পল দিস ইজ ন্যাশনাল পলিসি অফ এডুকেশন পলিসি 2007 ফর এক্সাম্পল। সো সেই পলিসি থেকে আমি নিচ্ছি এবং দেখছি যে এটাও দে আর অলসো টকিং অ্যাবাউট দ্য এইমস এন্ড অবজেক্টিভস। ইউ সি, যখন আমি কোডের পরে যাব, এখন এখানে ফাইলস আসছে 2টো, রেফারেন্স আসছে 6টা। সো নাও ইজ দ্য ডিফারেন্স, যে আমি এখন 2টা ফাইল থেকে এইমস এন্ড অবজেক্টিভস নিয়েছি। প্রথমটা নিয়েছিলাম ন্যাশনাল এডুকেশন পলিসি 2010, পরেরটা নিয়েছি ফর এক্সাম্পল দ্য ইনফো অফ রেলওয়ে ইসলাম, ওখান থেকেও নিয়েছি এইমস এন্ড অবজেক্টিভস। এই জন্য আমার 2টা ফাইলের রেফারেন্স আসছে। আর রেফারেন্স হচ্ছে যে নাম্বার অফ রেফারেন্স, যখন আমি আবার নিব এখান থেকে, তখন এখানে আরো একটি রেফারেন্স যোগ হবে। অর্থাৎ নাম্বার অফ ফাইল কিন্তু 2টাই থাকছে, আর রেফারেন্স হচ্ছে যে আমি কতবার এটাকে লেবেল করছি বা কোড করছি। এতটুকু পর্যন্ত আমার মনে হয় ভেরি ক্লিয়ার। সো আমাদের কোডিং প্রসেসটাকে ইনিশিয়ালি স্টার্ট করার জন্য ইউ নিড টু সিলেক্ট দ্য ডকুমেন্টস। যে ডকুমেন্টসটা আমরা পড়তে চাই, কোড করতে চাই, সেই ডকুমেন্টসটা আপনি ওপেন করবেন, এখান থেকে ওপেন করতে পারেন। সরি, ইন্টারভিউসটাকে আমরা ওপেন করলাম, ওপেন করার পরে আমি যে অংশটুকু কোড করতে চাই সেই অংশটুকুকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করব, এরপরে এখান থেকে কোডে যাওয়ার পরে এখান থেকে আমরা ডিসাইড করব ওয়েদার উই
নিউ কোড অথবা অলরেডি আমাদের একটা কোড বুক আছে কি করেছি সেই কোডের ভিতরে রাখবো কিনা। যদি মনে হয় যে হ্যাঁ আমি অলরেডি এই যে অংশটুকু কোড করতে চাই সেই অংশটুকু কোডটাকে সিলেক্ট করতে হবে এবং তার ভিতরে সেই প্যারাগ্রাফ বা সেই সেন্টেন্স বা সেই শব্দটাকে আপনি সিলেক্ট করে রাখবেন। আর যদি মনে হয় যে না আমি এর ভিতরে এখনো সিলেক্ট করি নাই তাহলে এটা এর ভিতরে আমি একটা চাইল্ড নোট প্যারেন্ট নোট তৈরি করতে পারি। ফর এক্সাম্পল এডুকেশন আন্ডারস্ট্যান্ডিং এর আন্ডারে আমি সিলেক্ট করেছি আমি নতুন করে একটা নোট তৈরি করতে চাই যে ইউনিভার্সিটি এডুকেশন, ঠিক আছে, এবং এইটা ইউনিভার্সিটি এডুকেশনকে রিলেট করছে বা রিফ্লেক্ট করছে। দ্যাট ইজ ওয়াই আই এম ক্রিয়েটিং এ নিউ নোট আন্ডার এডুকেশন আন্ডারস্ট্যান্ডিং এন্ড দ্যাট ইজ অল অ্যাবাউট ইউনিভার্সিটি এডুকেশন, ঠিক আছে। এরপরে যখন আমি ওকে দিব, ওকে দেওয়ার পরে আমরা যখন কোডের ভিতরে যাব নোট আমরা দেখতে পাবো যে ইউনিভার্সিটি এডুকেশনের ভিতরে এডুকেশনাল আন্ডারস্ট্যান্ডিং ইউনিভার্সিটি এডুকেশন 1। সো আমাদের এখানে একটু আজান হচ্ছে, আমরা জাস্ট 2 to 3 মিনিটস একটা ব্রেক নিই, আজানটা শেষ হওয়ার অপেক্ষায় থাকি। আজান শেষ হলে আমরা আবার ব্যাক করব। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ, উই আর ব্যাক। আমরা একটু কুইকলি আমাদের এই সেশনটাকে র্যাপ আপ করার চেষ্টা করব, বিকজ আমাদের যেহেতু সময়ও লিমিটেড। চ্যাট বক্সে বাই দিস টাইম একজন একটা প্রশ্ন দেখলাম যে কিভাবে আমরা দুইটা ফাইল একসাথে মার্জ করেছি ফর দ্য টেক্সট সার্চ কোয়েরি, সেটাকে একটু কুইকলি রিক্যাপ করার চেষ্টা করছি, যাতে যদি কেউ মিস করে যেয়ে থাকে ওই সেশনটি। সো এক্সপ্লোর অপশনে গিয়েছি, আমরা টেক্সট সার্চ কোয়েরিতে গেলাম। ওখানে যাওয়ার পরে আমরা অ্যাজ ইউজুয়াল যে সিলেক্টেড আইটেমসে ক্লিক করার পরে এখান থেকে যে ফাইলগুলোকে আমরা সিলেক্ট করতে চাই ফর টেক্সট সার্চ কোয়েরির জন্য সেগুলোকে সিলেক্ট করার পরে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে যে ওয়ার্ডসগুলোর বেসিসে আমরা নিতে চাই সেই ওয়ার্ডসগুলোকে লিখবো। লেখার পরে রান কোয়েরি দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এডুকেশন পলিসিতে, তারপরে ক্লাইমেট চেঞ্জের যে এফডিডি আছে সেই এফডিডিতে আমরা রেফারেন্স আকারে এই এডুকেশন এবং আরবান এই শব্দটি কতবার এসেছে এবং তার কাভারেজ কিরকম। সো আমার মনে হয় যে এই বিষয়গুলো আমরা যখন আরেকটু ডাটা ভিজুয়ালাইজেশন নিয়ে নেক্সট উইকে কথা বলবো তখন আমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। বাট বাই দিস টাইম আমরা একটা প্রিলিমিনারি একটা ধারণা পেলাম যে এই শব্দগুলো যদি আমাদের টেক্সট সার্চ কোয়েরিতে আমরা যদি এক্সপ্লোরেটরি নেচার অফ রিসার্চের ভিতরে যদি দেখতে চাই যে কিভাবে এই শব্দগুলো আসছে, আদৌ এই শব্দগুলো আছে কিনা, যে শব্দগুলো আমি খুঁজতেছি ডকুমেন্টে, ইউ ক্যান ডু দ্যাট অ্যাজ এ প্রিলিমিনারি অ্যানালিসিস। হ্যাঁ, সেকেন্ড বিষয় হচ্ছে যে ডকুমেন্টসটাকে আমরা কোড করতে চাই, আমাদের নেক্সট কালকে জন্য আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমরা একটু কোড করে নিয়ে আসবো যে কোনো একটা ডকুমেন্টস। আমি ডকুমেন্টস গুলো আপনাদেরকে দিয়ে দিব। আমাদের কাছে কিছু ইন্টারভিউ অর্থাৎ প্রাইমারি ডাটা আছে, বেশি দিব না, আমরা 4 থেকে 5টা ইন্টারভিউ ডাটা আপনাদেরকে দিব। যে ইন্টারভিউ ডাটাটা আপনারা প্রিলিমিনারি যে কথাগুলো আমরা আজকে গত ক্লাসে শিখেছি সেই জিনিসগুলোকে একটু অর্গানাইজ করে দেখা শেখা চেষ্টা করব। আর পাশাপাশি এখানে একটু কোড করার চেষ্টা করব। যেমন ইন্টারভিউ 1 থেকে আমরা যদি একটু কোড করার চেষ্টা করি যে সালমা বেগম তার নাম এই কত সালে আসছে এরকম। সো আমরা একটু এটা দেখানোর চেষ্টা করব, কারণ বলছি যে কোডিং ইজ এ ভেরি সাবজেক্টিভ থিং। আমরা তৌফিক ভাই একরকম করলে একরকম হবে, রুমানা আপু একরকম সেম ডকুমেন্টস যদি পড়ে আর একরকম মনে হবে, মাহমুদ ভাই, শরাফত ভাই, আমি এক একজন এক একভাবে আমরা কোড করবো ফর শিওর। হ্যাঁ, দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ ভেরি চ্যালেঞ্জিং, এবং অনেক সময় এটাকে আমরা বলি যে রিলায়েবিলিটি ভ্যালিডিটির কনটেক্সটে একটা বিগ কোশ্চেনেবল ইস্যু, যে 5 জন যদি 5 রকম ভাবে কোডিং করি তাহলে এর অথেন্টিসিটি কতটুকু, রিলায়েবিলিটি কতটুকু, সেটা একটা বিগ কোশ্চেনের বিষয়। কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে আসলে কোডিং সিমিলারিটি, অর্থাৎ আমরা যদি 2 জন বা 3 জন একই গ্রুপে যদি কাজ করে থাকি, একই ডকুমেন্ট যদি 3 জন আমরা কোড করে থাকি, তাহলে সেটা কোডিং কম্পারিজন বা কম্পারেটিভ অ্যানালিসিস করতে পারবো, যার বেসিসে আমরা বুঝতে পারবো যে আসলে কার সাথে কার সিমিলারিটিস আছে, ডিসিমিলারিটিস আছে, কতটুকু সিমিলারিটিস আছে, কতটুকু ডিসিমিলারিটিস আছে। সো আমরা এই ডকুমেন্টস গুলো আপনাদেরকে গুগল ড্রাইভে আপলোড করে দিব, যাতে আপনারা ডকুমেন্টস গুলো ডাউনলোড করে নিতে পারবেন। ইউ ডোন্ট হ্যাভ টু প্রডিউস এনি প্রাইমারি ডকুমেন্টস, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করে যাতে আপনারা একটু কোডিং প্রসেসটাকে একটু দেখতে পারেন, শিখতে পারেন। কোডিং এর জন্য আমি যেটা আগে বলেছি যে দিস ইজ অল অ্যাবাউট লেভেলিং। আমরা যখন পড়ছি, পড়ার পরে হোয়াট আর দ্য ফার্স্ট ইমপ্রেশন ইউ আর গেটিং আফটার রিডিং দ্য প্যারাগ্রাফ or sentence or maybe a topic. So I'm Salma, age 35, and I'm living here after my marriage since 2010, for example. And I was born in Bagharat at 1984. Now she's talking about her family members, for example. So আমরা যদি বলি যে ডেমোগ্রাফিক স্ট্যাটাস অফ সালমা অর মাই রেসপন্ডেন্টস, সো ডেমোগ্রাফিক স্ট্যাটাস। আর এখানে আমি আরো একটা জিনিস বলে রাখতে চাই যে কোডিং ইজ নট অ্যান ওয়ান টাইম প্রসেস। আপনি কোড করবেন, সেটাকে আবার পড়তে হবে, পড়ার পর আপনার কাছে মনে হতে পারে দিস ইজ নট সামথিং লাইক দিস, ইট কুড গো বিয়ন্ড দ্যাট থিং। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে আরেকটু বলি, যেমন আমরা ফার্স্টে দেখি যে ইউনিভার্সিটি এডুকেশন। So university education is more broad, specific now, broad.
কিন্তু আমরা যখন এইখানে কোড করব তখন ভেরি কনটেক্সট স্পেসিফিক একটা কোড জেনারেট করছি, রাইট? সো এখানে বলছি যে সালমা তার বয়স কত, তার বিয়ে হয়েছে কত সালে এবং সে কত সালে জন্মাইছে, তার ফ্যামিলি মেম্বার কতজন, এবং তার ফ্যামিলি মেম্বার যে কে কি পড়াশোনা করছে, কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছে, ইটস অল অ্যাবাউট সালমাস ফ্যামিলি। কিন্তু আমরা যখন সালমার ফ্যামিলিকে কোড করা শেষ করব, যখন এরপরে জলিল সাহেব আসবে, এরপরে যখন জামাল আসবে, এরপরে যখন রহিমা আসবে, করিম আসবে, বিভিন্ন নাম আসবে, তো তাদের ফ্যামিলিকেও আমরা একইভাবে কোড করব। কোড করার পরে যখন আমরা আস্তে আস্তে এটাকে বলবো যে ডেমোগ্রাফিক স্ট্যাটাস, এটাকে আমরা বলছি যে সোশ্যাল স্ট্যাটাস অফ দ্য পুয়ার ফর এক্সাম্পল, এর ভিতরে আপনি মনে করেন যে আমরা আস্তে আস্তে বলছি যে এটাকে ডেসক্রিপটিভ কোডিং। সো আমরা ডাটা যখন পড়ছি, ডাটার সাথে পড়ার সাথে সাথে আমরা যখন কোডকে রিলেট করতে পারবো, দ্যাট ইজ ভেরি ডেসক্রিপটিভ। আমরা এই জন্য আপনাদের সাথে একটা বই শেয়ার করেছি, দ্য কোডিং ম্যানুয়াল বাই জনি সালডানার। এই বইটা আমি সবাইকে বলবো যে দ্যাট ইজ ভেরি ইজি টু রিড বুক। আমরা ঘুমানোর আগে বা যদি একটু ফ্রি টাইম থাকে, জাস্ট ফ্লিক থ্রু দ্য বুক, খুব বেশি প্রেশার নিয়ে পড়ার দরকার। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দ্য বেসিক স্টেপস ইন কোডিং অর কোডিং প্রসেসে, সো আমি সবাইকে বলবো যে স্পেন্ড 1 hour or 2 hours জাস্ট ফ্লিক থ্রু দ্য বুক, যে আসলে বইটাতে কি আছে। বইটা আপনারা যদি প্রথম 10 পড়েন, is very convenient book to read. So এই বইটাতে একটা বিষয় বলা আছে যে কিভাবে আমরা ডেসক্রিপটিভ থেকে অ্যাবস্ট্রাকশনে যেতে পারবো। অর্থাৎ আলটিমেটলি উই ওয়ান্ট টু বিল্ড থিওরি। কোয়ালিটেটিভ রিসার্চে আমরা থিওরি বিল্ড করতে চাই, রাদার দ্যান উই ওয়ান্ট টু টেস্ট থিওরি। আমার ধারণা যে এখানে হয়তো এত ভারী ভারী কথা বলার দরকার নেই, বাট আলটিমেটলি যারা আমরা এনজিও প্র্যাকটিশনার আছি বা প্রফেশনালস আছি, তাদের ক্ষেত্রে একই, যে আমি একটা জিনিস, একটা আর্গুমেন্টকে তো এস্টাবলিশ করতে হবে। এখন আর্গুমেন্টটা কি, সেটা আর্গুমেন্টটা কি আমি থিওরি ড্রিভেন, মানে হচ্ছে যে লিটারেচার থেকে আসছে সেটাকে আমি দেখার চেষ্টা করতেছি, নাকি আই এম গোইং টু ক্রিয়েট এ নিউ আর্গুমেন্ট। সো নিউ আর্গুমেন্ট হলে সেটা হচ্ছে যে আই এম গোইং টু ক্রিয়েট এ নিউ থিওরি, নিউ হাইপোথিসিস, যে দিস ইজ হ্যাপেনিং বিকজ অফ দ্যাট, সামথিং লাইক দিস, সহজ পরিসরে। সো সেই জিনিসটাকে তো বোঝার জন্য সাব্বির ভাই প্লিজ। থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটু বোঝার চেষ্টা করছিলাম যে আপনি প্রথমে একটা এডুকেশনাল পলিসি নিয়ে আমরা একটা রিসার্চ, মানে একটু কোডিং করলাম, আবার ইন্টারভিউ নিয়ে আমরা যদি কোডিং করি, সো এইগুলো আবার আমার এখানে হচ্ছে আমি কোয়ালিটেটিভ রিসার্চ নিয়ে আমি হচ্ছে প্র্যাকটিস করছিলাম আপনার সাথে। হ্যাঁ, তো এই সবগুলো কি আমি একসাথে করব নাকি সেপারেটলি, মানে ফাইল তৈরি করব বা প্রজেক্ট তৈরি করব? সো মানে আমি বলতে চাচ্ছি আমি হচ্ছে এইগুলোকে সব একসাথে করব নাকি আলাদা আলাদা করে করব, বা একসাথে করলে কি মানে মানে আমার ফলাফলটা কি আসবে, আবার সেপারেট করলে কি ফলাফল আসবে, বা আমি যদি কানেক্ট করতে চাই ডিফারেন্ট প্রজেক্ট, তো এটা পসিবল কিনা, মানে একটু মানে মানে আপনি যখন ইন্টারভিউ নিয়ে কথা শুরু করলেন, সো এই ডেসক্রিপশন, এই ইন্টারভিউ গুলো হচ্ছিল মানে এডুকেশন পলিসির সাথে সব সময় হয়তো নাও যাইতে পারে। সো হাউ টু আই মানে সেপারেট দিস টু প্রসেস, অর do everything in the same file? আচ্ছা, থ্যাংক ইউ সাব্বির ভাই। আমার কাছে মনে হয় যে আমি যদি ঠিক বুঝে থাকি যে আপনার প্রশ্ন হচ্ছে যে আমার ইন্টারভিউটা আমি যদি এডুকেশন ব্যাকগ্রাউন্ডে না করে থাকি বা এডুকেশন রিলেটেড অ্যাফেয়ার্স না করে থাকি, তাহলে সেগুলোকে অন্য একটা ফাইল তৈরি করব নাকি এডুকেশনের ফাইল? হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি তাহলে সেপারেট ফাইল করবেন, সেপারেট ফাইল করবেন। যে আমরা যখন ইন্টারভিউ গুলো, যদি আমার এডুকেশন রিলেটেড একটা ইন্টারভিউ থাকে এবং আমার অ্যাসাইনমেন্ট, রিপোর্ট, থিসিস, রিসার্চ, হোয়াটএভার ইউ আর ডুইং, যে এটা যদি এডুকেশন রিলেটেড হয়, এডুকেশন রিলেটেড পলিসি গুলোকে আমি নিয়ে আসছি, প্রাইমারি ডাটা গুলোকেও যদি এডুকেশন রিলেটেড হয় তাহলে ওইভাবে ওই ফাইলের ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? এবং ইউ ক্যান মেক এ সিঙ্গেল ফাইল। আমার সেপারেট ফাইল করার দরকার নেই। সেপারেট ফাইল মানে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ফাইল, অর্থাৎ যে ইন্টারভিউর জন্য একটা ফাইল, সেকেন্ডারি ম্যাটেরিয়ালস এর জন্য আরেকটা ফাইল, এরকম সেপারেট ফাইলস করা দরকার নেই, বিকজ ইউ ক্যান ক্রিয়েট সেপারেট ফোল্ডারস হিয়ার। সো সেপারেট ফাইলস এর দরকার নাই যদি আমরা সিঙ্গেল প্রজেক্ট বা ডিফারেন্ট ডকুমেন্টস ব্যবহার করে থাকি। আবার যদি মনে হয় যে না, আমি একটা প্রজেক্ট করছিলাম এডুকেশন, এখন আমি বলতেছি যে ওমেন ভায়োলেন্স, আর একটা প্রজেক্ট করতেছি যে ক্লাইমেট চেঞ্জ, বাট অল দ্য থিংস আর কানেক্টেড, এবং আমি ওই প্রজেক্টগুলোকে একসাথে মার্জ করতে চাই, দ্যাট ইজ অলসো পসিবল। ইউ নিড টু ইউজ ইম্পোর্ট অপশন বা ইম্পোর্ট প্রজেক্ট, এবং সেইখান থেকে আমরা প্রজেক্টের ওই সব ইনফরমেশন গুলো একটা প্রজেক্টের আন্ডারে এনে মার্জ করতে পারি।
সেইটা এট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমরা নেক্সট স্যাটারডে, এই স্যাটারডে পরের স্যাটারডে অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা যখন মডেল বিল্ড আপ করবো এবং ফাইনালি যখন মডেল বিল্ড আপের শেষে একটা প্রজেক্ট ডেভেলপ করবো, দেন উইল ডেমনস্ট্রেট ইট যে হাউ ইউ ক্যান পুট অল দিস 3 প্রজেক্টস টুগেদার ইন ওয়ান সিঙ্গেল প্রজেক্ট। আমি কি আপনার প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছি? প্রজেক্ট ওয়াইজ হচ্ছে ডিফারেন্ট কোডিং করব এবং এট দ্য এন্ড আমরা সব প্রজেক্টকেও একসাথে মার্জ করতে বা হচ্ছে আমরা লুক ইনটু সি। রাইট রাইট রাইট, ঠিক আছে। সো এটা আমরা ধরে নিচ্ছি, আমি এখন যে প্রসেসটা দেখানোর চেষ্টা করছি যে দিস ইজ দ্য কোডিং প্রসেস, যে আমরা কোডটাকে আমরা একটা ইন্টারভিউ ডাটা পেলে আমরা কিভাবে কোড করব সেই প্রসেসটাকে আমি একটু দেখে নিই। এটা ইট কুড বি এনিথিং, এনি টপিক, যেটা এডুকেশনের সাথে আসতে পারে, ক্লাইমেট চেঞ্জের সাথে আসতে পারে, ডেভেলপমেন্টের সাথে আসতে পারে, জেনেটিক্স এর সাথে আসতে পারে, বায়োমেডিক্যালের সাথে আসতে পারে, এনি এরিয়াস। সো হোয়াট এভার ইউ আর ওয়ার্কিং অন দ্য টপিক, যে আমার এরকম যদি একটা ইন্টারভিউ ডাটা থাকে বা সেকেন্ডারি পাবলিশ ম্যাটেরিয়াল থাকে, সেটাকে আমি কিভাবে কোড করব। আমরা তো এক্সপ্লোরেটরি একটা কোডিং দেখেছি, ওয়ার্ড ফ্রিকোয়েন্সি থেকে আমরা দেখেছি যে কিভাবে ওই ডকুমেন্টসে কি কি আছে, কিন্তু ডকুমেন্টসটা যখন আমি পড়ছি এটাকে আমরা বলছি যে ইন্ডাকটিভ কোডিং। ডকুমেন্টসটা পড়ছি, পড়ার আমার কাছে মনে হচ্ছে যে এই প্যারাগ্রাফটা আমাকে এইরকম একটা কথা বলছে, দিস ইজ টকিং অ্যাবাউট দিস থিংস, অর দ্যাট মিনস ইউ আর গিভিং আ লেভেল। লেভেলটা দিচ্ছে এই কারণে যে যাতে আমার এরকম একটা লং ডকুমেন্টস আর একবার পড়া না লাগে, কারণ এটাকে আমি এই লেভেলগুলো দেয়াতে আমি বুঝতে পারছি যে এই প্যারাগ্রাফের মানে এই বা এই প্যারাগ্রাফের ভিতরে এটা আছে, ডেমোগ্রাফিক প্যাটার্ন বা ডেমোগ্রাফিক স্ট্যাটাস। এরপরে এখানে বলছে যে তার বাবা কোথায় আছে এবং বাবা সিডিসির মেম্বার ছিল কিনা বা সে সিডিসির মেম্বার ছিল কিনা। I'm a housewife and sometimes do some social work as I'm a member of CDC, for example. So তার ওয়ার্কিং এঙ্গেজমেন্ট। তো এরকম এইভাবে আমি এক একটা করে এক এক ভাবে কোড করব। সো আমি এভাবে একটা ইন্টারভিউ কোড করলাম, দুইটা ইন্টারভিউ কোড করলাম, তিনটা ইন্টারভিউ কোড করলাম, 4-5 যদি আমার একাধিক ইন্টারভিউ থাকে, ফার্স্ট ইউ নিড টু ফিনিশ দ্য কোডিং প্রসেস এন্ড ডেভেলপ এ সেটস অফ কোডিং, রাইট? এখানে আমি সাজেস্ট করব যে কোনো ধরনের কোনো হায়ারার্কি মেনটেন না করা, কারণ ইনিশিয়াল ফেজে আমরা যখন এই লেভেলটা দিচ্ছি উই ক্যান নট সি এনি হায়ারার্কিস, যেটা আমরা বলি যে দেখা গেল যে ইউনিভার্সিটি এডুকেশন এর ভিতরে আমি কিন্তু একটা হায়ারার্কি তৈরি করেছি, যে উপরে সবচেয়ে বেশি উপরে ছিল ইউনিভার্সিটি এডুকেশন, তার ভিতরে আসছে প্রাইভেট পাবলিক, প্রাইভেটের ভিতরে আবার আসছে আউটসাইড ঢাকা, ইনসাইড ঢাকা, দ্যাট ইজ এ হায়ারার্কি, ঠিক আছে? সো এই হায়ারার্কিটাকে আমি ইনিশিয়াল ফেজে বলবো যে ট্রাই টু অ্যাভয়েড ইট সো দ্যাট ইউ ক্যান রেশনালাইজ ইট, যে কে কার আন্ডারে যাবে, কে কোথায় যাবে। সো এখন আপনি একটা কোড করছেন, দেখা গেল যে ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা। এখন আপনার কাছে মনে হলো যে ইনসাইড ঢাকার আউটসাইড ঢাকার ভিতরে খুব বেশি পার্থক্য তো দেখছি না লিটারেচারে, বা আমি যে ডকুমেন্টসটা পড়ছি সেখানে ইনসাইড ঢাকার কথা বলা আছে, আউটসাইড ঢাকাতে খুব বেশি লোকজন কথা বলে নাই, বলছে যে প্রাইভেট। তখন ছিলাম যে আউটসাইড ঢাকা দ্যাট ইজ বিকাম মিনিংলেস, ফর এক্সাম্পল। So you can avoid it, অথবা you can reframe it regional context এর ঢাকা, ঠিক আছে? যে ঢাকা and ঢাকা's periphery, for example, আমরা ঢাকার বাইরে চলে গেছিলাম, টোটাল বাংলাদেশে চলে গেছিলাম, কিন্তু ডকুমেন্টসটা পড়ার পরে আপনার কাছে মনে হয়েছে যে it could be এই two categories, যে একদম সেন্টার ঢাকা and peripheral ঢাকা, for example. So বিষয়টা আমি বোঝাতে পেরেছি কিনা জানি না, যে আমরা যখন কোড করব, কোড শেষ করার পরে ইউ ক্যান সি দ্য ব্রডার পিকচার, দ্য টোটাল পিকচার অফ দ্য প্রজেক্ট অর দ্য টোটাল কোডিং সিনারিও। সো প্রথম কাজ হচ্ছে যে কোডিংটাকে আমরা শেষ করা, যতক্ষণ পর্যন্ত আমরা একবার ইনিশিয়াল কোডিংটাকে শেষ না করতে পারছি, দেন উই ক্যান নট সি হোয়াটস ইনসাইড দ্য ডকুমেন্টস অর হোয়াট ইজ গোয়িং অন। সো দ্য ফার্স্ট টাস্ক ইজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন। সো কোডিং প্রসেসে মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো বা বুঝতে পারছি হোয়াট ইজ গোয়িং অন। আর আরেকটা ট্রিক আমি শিখাই দিই, দিস ইজ আমার না, দ্যাট ইজ অলসো কামিং ফ্রম দ্য লিটারেচার, আমি কোনো কিছু বলতেছি না, দ্যাট ইজ মাইন। সো যখন আমরা কোড করছি তখন ট্রাই টু পোজ এ কোশ্চেন, সো হোয়াট, দ্যাট ইজ ভেরি ইফেক্টিভ কোশ্চেন। যে আমরা যখন এইখানে আমরা একটা কোড লিখতেছি,
যে এখানে বলছি যে ওয়ার্কিং এঙ্গেজমেন্ট মানে সো হোয়াট, তাতে কি, এটা জেনে আমার লাভ কি। সো এই সো হোয়াট কোশ্চেন্স এর জন্য যদি আপনি অ্যান্সার করতে পারেন, আপনার যদি মনে হয় যে ইয়েস দিস ইজ ইম্পর্টেন্ট, সো ইফ ইউ ক্যান রাইট অর সে এনি ওয়ার্ডস যে এটার মানে এই জন্য আমার বোঝা উচিত, বলা উচিত, এই জিনিসটাকে কোড করা উচিত, দেন ইট হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট কোড। সো আমরা যারা অ্যামেচার কোডার আছি বা আমরা যারা অ্যামেচার আসি বা কেবল ঢোকার চেষ্টা করছি কোয়ালিটেটিভ ফিল্ডে, whenever you are applying coding, ask this question to yourself, so what, তাতে কি, এই জিনিসটা আমি লিখতেছি তাতে কি। So it will make you give some sorts of it will give you some sorts of idea যে why you are giving a separate code or why these things has become important for assignment. সো এই সো হোয়াট কোশ্চেনটা আমরা একটু সবাই মাথায় রাখবো যে বোঝার জন্য, কোড করার জন্য, যে আমি এটা লাইনটা পড়ার সাথে সাথে আমি একটা কোড শুরু করে দিলাম যে এটার মানে হচ্ছে এই, এটার মানে এই, এটার মানে এই। সো whenever you can answer the so what question, then it has become more meaningful for you, যে এটা ইম্পর্টেন্ট বা এটা আমি বলতেছি বা এটা এরকম একটা কোড করতেছি বিকজ এটার কারণ হচ্ছে এই বা মানে এই। So whenever you have an explanation like this, then it has become important or it can become more meaningful or significant. Otherwise, আমি একটা লাইন পড়বো, আমার কাছে মনে হবে যে এটার মানে এই, এটার মানে এই, এটার মানে এই। সো যখন আমরা এই সো হোয়াট এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করব within the team, within a group of people, then it can become more homogeneous, এবং আমরা দেখতে পারবো যে সবাই হয়তো ডিফারেন্ট টার্মিনোলজি ব্যবহার করছে কিন্তু মিনিং আর আন্ডারলাইং মিনিং গুলো মোর হোমোজেনিক। সো এই জায়গাটাতে আমরা একটু প্লে করার চেষ্টা করব, এবং আমরা যে ফাইলগুলো আপনাদেরকে দিব সেই ফাইলগুলোতে আপনারা দেখবেন যে এগুলো যদি একটু কোড করার চেষ্টা করেন আপনাদের মতো করে, স্পেশালি ইন্ডাকটিভ কোডিং রাদার দ্যান ডিডাকটিভ কোডিং, তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনারা মোর মিনিংফুল একটা সেন্স তৈরি করতে পেরেছেন। আর এখানে আমরা 5টা ইন্টারভিউ দেখতে পেরেছি বা পারছি, কিন্তু আমরা সাজেস্ট করবো যে আমি 3টা ইন্টারভিউ দিব আপনাদেরকে, সেই 3টা ইন্টারভিউ গুলো আপনারা A to Z পর্যন্ত পড়বেন এবং কোড করবেন। কোড করার পরে যখন আপনি ফিনিশ করবেন তখন আপনার কাছে মনে হবে ওয়াও, দিস ইজ সামথিং দ্যাট আই ক্যান সি দ্য টোটাল সিনারিও। নাও ইউ নিড টু মেক অ্যান আইটারেটিভ প্রসেস, যে এটাকে আরেকবার কোড করতে হবে, আরেকবার করতে হবে, সো দ্যাট ইউ ক্যান রিফাইন ইউর কোডিং মেকানিজম আর কোডিং প্রসেস। এতটুকু পর্যন্তই আজকে থাকবে, and we will continue our session tomorrow at 9:30. আর সবাইকে অসংখ্য ধন্যবাদ for their enthusiastic and welcoming participation. যদি কারো কোনো প্রশ্ন থাকে, please drop a line in our email so that we can answer your questions or concerns or suggestions immediately. Thank you.